বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27 জানুয়ারি 2021 কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ম্যাথমেটিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি প্রথমে পরিচয় দিচ্ছি যথারীতি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্টিটিউট অফ নন-টেক ম্যাথমেটিক্স কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম। আমার ইমেল নাম্বার j.math163@yahoo.com। আমার মোবাইল নাম্বার 01318993461। যথারীতি আবারও বলতেছি যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমরা যদি কোনো বাড়ির কাজ দিয়ে থাকি, সেগুলো তোমরা আমার এই ইমেইলে বা উক্ত ইমো নাম্বারে অথবা কমেন্ট বক্সে জানাতে পারবে। যাই হোক, আজকের বিষয় যথারীতি ম্যাথামেটিক্স, যার বিষয় কোড 65911, প্রথম পর্ব সকল টেকনোলজি। আজকের অনলাইন ক্লাস নাম্বার 9। তাহলে পূর্বের ক্লাসে সমাধান আমরা দেব, যদি বা প্রশ্ন সবাই বেশ কয়েকজন পেরেছো, কিন্তু আমি আবার সেটা করার চেষ্টা করতেছি। আমি বলেছিলাম যে তোমরা প্রশ্ন করবে, তো প্রশ্ন তুলে আমি পরবর্তী ক্লাসে করার চেষ্টা করবো, কিন্তু ওইভাবে প্রশ্ন আসেনি। কেউ বিভিন্ন সমস্যার কথা বলছে, কিন্তু কোনটা কোনটা সমস্যা নির্দিষ্ট করে বলে নেই। পরবর্তী ক্লাসে নির্দিষ্ট করে বলবে, আমি চেষ্টা করবো। যাই হোক, আমি এই অঙ্কটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা আবার করার চেষ্টা করতেছি। এটা খেয়াল করি যে -8 - 6 √/-1, তাহলে কত আসতেছে? -8 - 6i। ঠিক আছে, তাহলে যেহেতু i মানে হচ্ছে √/-1, তাহলে আমরা এটাকে ভাঙে নেই 2 × 3i, মানে যেখানে i থাকবে, উদ্দেশ্য থাকবে যে জায়গাটায় i থাকবে সেটাকে টুয়াইস এবি করার চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই করতে হবে, টুয়াইস এবি করতে হবে। তাহলে 2 বের করে নিলাম যথারীতি, তাহলে আর থাকলো এখান থেকে 3 যে থাকলো, এই 3টাকে আমরা এবি তৈরি করব। তাহলে কি হবে? 3 × 1 × i আমরা করতে পারি যেহেতু এখানে। তাহলে এখন আমাকে এমন জিনিস করতে হবে যে দুইটা থাকলো, এই দুইটো সংখ্যা, এটাকে বর্গ করলে বিয়োগ করলে -8 হবে। বর্গ করলে বিয়োগ করলে -8 হবে। তাহলে দেখা যায় 3 × 3 = 9, 1 × 1, তাহলে 9 থেকে 1 গেলে 8 হয়। তাহলে বিয়োগ যখন আসবে তখন অবশ্যই বড় সংখ্যার সামনে মাইনাস থাকবে। তাহলে যথারীতি প্রথমে যেটা থাকবে সেটা থাকবে ধনাত্মকটা, মানে প্লাসটা, আর পরেরটা থাকবে ঋণাত্মকটা। অর্থাৎ আমরা 1টা আগে লিখছি, 2 × 3 2 × 3 × 1i -9, কেননা 1 স্কয়ার -3 স্কয়ার, মানে 3 × 3 = 9 হচ্ছে, ইকুয়াল -8। ঠিক আছে, তাহলে আমার এটা ঠিক থাকলো, -8 ঠিক থাকলো। তাহলে আমার কোনো সমস্যা হলো না, যেহেতু সমান চিহ্ন থাকা মানে উপরে যা আছে ক্যালকুলেশন করে আমাদের নিচে ঠিক রাখতে হবে। তাহলে এখন আসি তৈরি করি। তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস a হচ্ছে 1, b তাহলে কি হবে? থ্রাইস i, যেহেতু i একটা আছে, থ্রাইস i প্লাস b স্কয়ার, মানে থ্রাইস i হোল স্কয়ার। যথারীতি যেহেতু এটা যদি a হয় তাহলে এটা b, তাহলে আমাদের সূত্র কি ছিল? a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমার ঠিক আছে, i স্কয়ার ইকুয়াল -1, তাহলে -9, মাইনাসে মাইনাসে প্লাসে -9, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার বাই -b হোল স্কয়ার। যাই হোক, তাহলে আমাদের যথারীতি এটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস √/, এটা ঠিক আছে। যদি সমস্যা থাকবে তারা অবশ্যই জানাবে। তাহলে পূর্বের অধ্যায়ে যা যা জেনেছিলাম আমরা আরেকবার আলোকপাত করে নিই। কাল্পনিক ও জটিল সংখ্যা কি জিনিস আমরা জেনেছিলাম, জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এ সম্পর্কে জেনেছিলাম, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগও জেনেছিলাম, জটিল সংখ্যার বর্গমূল ঘনমূল জেনেছিলাম, আর এর সম্পর্কে কিছু সমস্যা আমরা সমাধান করেছিলাম। তাহলে আজকের অধ্যায় বিন্যাস। এই বিন্যাসের ক্লাস নাম্বার হচ্ছে 1। এই অধ্যায়ে আমরা যা যা জানবো সেগুলো একটু বলে নিচ্ছি। বিন্যাসের ব্যাখ্যা, প্রতীক চিহ্ন আমাদের আছে NPR, অর্থাৎ এখানে যেমনই দেখা যাক এনটা উপরে আছে আরটা নিচে আছে, অর্থাৎ সুপারস্ক্রিপ্টে থাকবে n, সাবস্ক্রিপ্ট থাকবে r।
তাহলে এনপি আর এবং এনপি নট এর ব্যাখ্যা। এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস। মানে এন সংখ্যক বলা থাকবে এখানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস। তাহলে এন সংখ্যক জিনিসের সবগুলো ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস সংশ্লিষ্ট সমস্যা সমূহ সমাধান করে। এখানে আমি আগেই বলে রাখছি এটা চ্যাপ্টার একটু কঠিন হতে পারে, মনে হতে পারে। যেগুলো সহজ করা যায় আমি চেষ্টা করব যে সহজ করে করা যায় কিনা। বিন্যাস কি জিনিস আমরা বাড়িতে নিয়মিতভাবে আমরা কিন্তু বিভিন্ন বিছানাপত্র সাজায় রাখি, বইগুলো সাজায় রাখি। এই সাজানোটাই হলো আমার বিন্যাস। আমি কিভাবে সাজাবো, একটা জিনিস কতভাবে সাজাইতে পারি, কি রকম দেখা যাবে, সেটাই হলো বিন্যাস। অর্থাৎ জিনিসগুলো পৃথক কর্মে বস্তু বা চিহ্নসমূহ পুনঃসজ্জিত করা। অর্থাৎ কতকগুলো নির্দিষ্ট জিনিস বা বস্তু হতে কয়েকটি বা সব কয়টিকে প্রত্যেকবার নিয়ে যত ভিন্ন ভিন্ন প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। মোট কথা, মোট যত রকমের সাজানো যায় তাকে মোট বিন্যাস বলে। যেমন আমরা এখানে দেখি এবিসি তিনটে ভিন্ন ভিন্ন অক্ষর আছে। তাহলে এই তিনটি অক্ষর হতে প্রত্যেকবার একটি করে নিয়ে সাজানো। তাহলে একবার এ নিলাম কেমন দেখা যাচ্ছে, একবার বি নিলাম কেমন দেখা যাচ্ছে, একবার সি নিলাম কেমন দেখা, অবশ্যই তিনটা আলাদা। তাহলে কয়বার সাজানো গেল? এক্ষেত্রে বিন্যাসের সংখ্যা হবে তিনটি। তাহলে এখন যদি আমরা দুইটি করে জিনিস নিই, তাহলে কি কি নেব? দুইটা করি। এ বি একবার সাজালাম, বি একবার সাজালাম, আলাদা দেখা যাচ্ছে না? দেখতে একটু পার্থক্য আছে। তারপর এসি একবার সাজালাম, সি একবার সাজালাম, যেহেতু দুইটা করে নিতে হবে। তারপর বিসি একবার সাজালাম, সিবি একবার সাজালাম। তাহলে কয়টা সাজানো যাচ্ছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে ৬টি। আমরা আরেকটু দেখাই, খেয়াল করি। এ বি সি আমাদের আছে তিনটি করে নিই, তিনটা একবারে যদি আমরা সাজাই দিই, তাহলে একবার এ যদি প্রথমে নেই এ বি সি এ সি বি, যদি বি দিয়ে শুরু করি তাহলে বি এ সি বি সি এ, যদি সি দিয়ে শুরু করি তাহলে সি এ বি সি বি এ। একটু হলে ক্লিয়ার হয়। আমরা যদি চারটি করে নেই, একটু খেয়াল করেন, তাহলে এ বি সি ডি, ঠিক আছে, এ বি ডি সি, ঠিক আছে। তারপর বি গেল, এরপর যদি বি আছে তাহলে এখন সি, তাহলে এ সি, তাহলে বি ডি, তাহলে এ সি, তাহলে কি থাকতেছে আমার দুইটা অক্ষর ডি বি, ক্লিয়ার। তাহলে আবার আসি এ ডি বি সি, এইভাবে এ ডি সি বি, একবার চেষ্টা করিও। তাহলে আমরা এ প্রথমে নিলাম, তারপর বি প্রথমে নিলাম, সি প্রথমে নিলাম, ডি প্রথমে। তাহলে আমার সাজানোগুলো হচ্ছে এ বি সি ডি, এ বি ডি সি, এ সি বি ডি, এ সি ডি বি, এ ডি বি সি, এ ডি সি বি। এখন বি নিয়ে বি এ সি ডি, বি এ ডি সি, বি এ সি ডি, বি সি এ ডি, বি সি ডি, বি ডি এ সি, বি ডি সি এ। এভাবে একবার দেখো, বোঝার চেষ্টা করো, যথারীতি প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কেন আরেকবার, এবার না দুইটি করি, দুইটি করে একবার খেয়াল করো। আমাদের চারটে জিনিস, সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্লাস। তাহলে দুইটি করে নিলাম, তাহলে এই দুটো সাজালাম কেমন দেখা যাচ্ছে? প্রথমে এই দুটো, এই দুটো, তারপর এই দুটো, তারপর এই দুটো, ঠিক আছে। এখন আমরা এটা সামনে নিলাম, তাহলে প্রথমে কি হবে? এইটা, তাহলে এখান থেকে এটা, তাহলে এখান থেকে এটা, ঠিক আছে। তারপর এটা নেব, এইভাবে এটা নিয়ে যতদূর সাজানো যায়, যেভাবে দুইটা করি, এখান থেকে একবার আসবে, এখান থেকে করি, এখানে একবার আসবে। তারপর এটা নিয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে, খেয়াল করি। তাহলে কয়টা হলো? ১, ২, ৩,
4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তাহলে হিসেবটা কিভাবে হবে? আমরা এর চেয়ে বেশি যদি হয় ৮টা বা ১০টা যদি তাহলে কিভাবে হিসাব করব? এভাবে করব নাকি অন্যভাবে করব? তাহলে আমরা পরবর্তীতে একটু আলোচনা করে সূত্রগুলো করার চেষ্টা করছি। একটু খেয়াল করো। আবার ওই অক্ষর ৩ টি হতে প্রত্যেকবার ৩ টি অর্থাৎ সবকটি নিয়ে সাজানো যায়। আমরা যেটা দেখালাম। তাহলে আরেকটা চেষ্টা করি অন্যভাবে। যে মনে করো আমরা রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাব। ধরে নিলাম যে রংপুর থেকে ঢাকা যেতে আমাদের কয়টা পথ লাগে? ২ টি পথ। ধরে নিই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ৩ টি পথে যাওয়া যায়। তাহলে আমি কি করব রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাবো। তাহলে কত উপায়ে কতভাবে যেতে পারবো? এটাই হলো আমার বিন্যাস। তাহলে ১ম আমি কি করব? রংপুর থেকে ঢাকা গেলাম। তাহলে কি পেলাম? আমি ঢাকা থেকে কি করব? এই পথে আসলাম, আবার এই পথে আসলাম, আবার এই পথে আসলাম। তাহলে কয়টা পেলাম? ৩ টা। আমি ১ম এই পথে এসে আমি রংপুর হয়ে ঢাকা, রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত আসলাম ৩ পথে। তাহলে আবার আমি রংপুর থেকে এই পথে ঢাকা আসবো। আসলাম। আসার পরে আবার আমি কি করব? চট্টগ্রাম যাবো এই পথে একবার যাবো। অথবা এই পথে যেতে পারবো, অথবা এই পথে যেতে পারবো। তাহলে কয়টা পথ পেলাম? ৩ টি পথ। তাহলে মোট কয়টা পথ হলো? ৬ টি। তাহলে একটা এখানে জিনিস খেয়াল করি। আমার এখানে ছিল কয়টা পথ? ২ টা। আর এখানে হলো ৩ টা। তাহলে ১ম কাজটা আমরা যেভাবে সম্পন্ন মানে ১ম আমরা যেভাবে যেতে পারলাম মানে ১ম এ ২ উপায়ে যেতে পারলাম। আর পরে যেতে পারলাম পারবো আমরা ৩ উপায়ে। তাহলে ২ টি একবারে যদি আমরা করতে যাই, অর্থাৎ রংপুর থেকে ঢাকা হয়ে যদি আমরা চট্টগ্রাম যেতে চাই, তাহলে আমার কাজ হবে কি? ২ গুণ ৩ অর্থাৎ 6 যা আমরা পেয়েছি। ঠিক আছে? তাহলে ১ম কাজটি সম্পন্ন করার পর ২য় কাজটি যত উপায়ে সম্পন্ন করে ২ টি কাজ একত্রে হবে। ১ম কাজ কিন্তু পরবর্তী কাজ। তাহলে দেখি, মনে করি একজন যাত্রী রংপুর হতে ২ টি ভিন্ন উপায়ে ঢাকা যেতে পারে এবং ঢাকা হতে ৩ টি ভিন্ন উপায়ে চট্টগ্রাম যেতে পারে। তাহলে উক্ত যাত্রী রংপুর হতে ঢাকা হয়ে চট্টগ্রাম যেতে পারবে মোট 2 3 6 উপায়। যা আমরা দেখাইলাম। অর্থাৎ যদি কোনো একটি কাজ m সংখ্যক উপায় এবং অন্য আরেকটি কাজ n সংখ্যক উপায়ে করা যায়, তবে কাজ ২ টি করা যাবে মোট m into n উপায়। আমরা যেটা বললাম 2 into 3 উপায়। ঠিক আছে? এখন আসি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল একটু তোমাদের হয়তোবা ১ম এ ফ্যাক্ট লাগতেই পারে, খারাপ লাগতে পারে দেখি। কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি ১ থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। একে এই চিহ্ন দ্বারা। এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখি অন্যভাবে একটু দেখার চেষ্টা করি যেমন 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 into 1 মানে ১ থেকে ২ পর্যন্ত সংখ্যার গুণফল। ফ্যাক 3 ফ্যাক্টোরিয়াল তাহলে 3 to 1 তাহলে 1 2 3 ১ থেকে ৩ পর্যন্ত সংখ্যা গুণফল সেটাই হলো আমার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এখানে বলা ছিল ১ থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। ১ থেকে ৩ পর্যন্ত যেহেতু ৩ কথা বলা আছে এখানে, তাহলে ১ থেকে ৩ পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 যেটা দেওয়া আছে, তাহলে ১ থেকে ৪ পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 1 2 3 4 কত হয় গুণ করলে? যেটা হবে সেটা হবে। আর ক্যালকুলেশন আমরা দেখাবো। আমাদের ক্যালকুলেটরে এই চিহ্নটাই আছে। কিন্তু আমরা অনেক সময় এই চিহ্নটা কোনো বইয়ে বা থাকতে পারে যে ফ্যাক্টোরিয়াল মনে করো 5 এরকম চিহ্ন থাকতে পারে। এর বদলে এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটার বদলে এইরকম চিহ্ন থাকতে পারে। তাহলে তাহলে কি হবে? তাহলে 1 2 3 4
5 যেটা হবে আর কি ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেশন জানি কত 120 অথবা আমাদের ক্যালকুলেটর চাপলে একবারে চলে আসবে আমরা এটা দেখানো জরুরি নয় ক্যালকুলেশনে একবারে ক্যালকুলেটর চাপে যেটা অ্যান্সার আসবে আমরা সেটি অ্যান্সার লেখার চেষ্টা করব তাহলে ফ্যাক্টর n কত আসবে তাহলে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 n মাইনাস 3 তাহলে কি হলো 3 মাইনাস 1 তাই না 3 মাইনাস 1 মানে 2 আসলো 3 মাইনাস 2 মানে 1 আসলো তাহলে এখানে আমি কোন পর্যন্ত যাব শেষ পর্যন্ত 1 পর্যন্ত প্রায় শেষ পর্যন্ত চলে আসবে তাহলে 4 মাইনাস 1 3 4 মাইনাস 2 2 4 মাইনাস 3 ঠিক আছে তাহলে আমরা n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 আপ টু এভাবে আস্তে আস্তে কত দূর পর্যন্ত আসবে শেষ পর্যন্ত মানে 1 থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 বাড়তে বাড়তে আমাদের দেখা যায় n পর্যন্ত চলে এসেছে ঠিক আছে তাহলে আমরা দেখি মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যার গুণফল ফ্যাক্টরিয়াল 4 আমরা দিলাম নাকি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যার গুণফল ফ্যাক্টরিয়াল 5 দিলাম এখন আমরা যদি এইটুকু ধরে নেই খেয়াল করে একবার 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত সংখ্যার গুণফল তাহলে কি হবে ফ্যাক্টরিয়াল n-1 তাহলে ফ্যাক্টরিয়াল n-1 তাহলে n বাইরে থাকি গেল এভাবে আমরা যদি আসি n-2 পর্যন্ত সংখ্যার গুণফল কি হবে 1 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল n-2 তার মানে n into n-1 থাকলো n into n-1 থাকলো সাথে হলো আমাদের ওইটা থেকে 1 বিয়োগ আমরা এটাই দেখাইছি সরাসরি যে n into ফ্যাক্টরিয়াল n হচ্ছে তাহলে n বাইরে আসলো সাথে 1 বিয়োগ হলো তাহলে আমার এটা যদি ফ্যাক্টরিয়াল আসে খেয়াল করে এটা যদি ফ্যাক্টরিয়াল আসে তাহলে এটা বাইরে আসবে আবার এর থেকে 1 বিয়োগ তাহলে n-2 এবার খারাপ লাগতে পারে আমরা চেষ্টা করব বেশি খারাপ লাগানো যাবে না মনোযোগ দেওয়ার চেষ্টা করি n সংখ্যক তাহলে আবার এখন আমার এই চ্যাপ্টারে চলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক খেয়াল করবো n গ্রেটার দেন অর ইকুয়াল r তাহলে r এর মান n এর থেকে বেশি হবে না কারণ আমার জিনিস যদি আমার 3টা থাকে তাহলে আমি 4টে নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না 3টে অথবা 2টে নিয়ে ক্যালকুলেশন করতে হবে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা হবে npr বা এভাবে প্রকাশ করতে পারি p n r দ্বারা প্রকাশ করা যায় দেখি তাহলে এনপিআর নির্ণয় করতে হবে এনপিআরটা কি জিনিস তাহলে এন সংখ্যক জিনিসের প্রত্যেকে ভিন্ন ভিন্ন এন গ্রেটার দেন ইকুয়াল দেখি অর্থাৎ ভিন্ন ভিন্ন এন সংখ্যক জিনিস দ্বারা আর সংখ্যক শূন্যস্থান যত উপায় পূরণ করা যাবে তা হলো এনপিআর এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শূন্যস্থান যথাক্রমে কিভাবে পূরণ করা যায় আমি একবার খেয়াল করার চেষ্টা করি আমার জিনিস হলো এন সংখ্যক তাহলে একটা ঘরকে আমি যেহেতু ভিন্ন দেখা যাচ্ছে আমি প্রথমে একটা জিনিস রাখবো তারপর আরেকটা জিনিস রাখবো তারপর আরেকটা জিনিস রাখবো তাহলে কত ভাবে রাখতে পারবো এন সংখ্যক তাহলে তাহলে প্রথম ঘরটা আমি কিভাবে সাজাতে পারবো এন সংখ্যক উপায় তাহলে একটা সাজালাম শেষ তাহলে আমার জিনিস থাকলো একটা বাদ যাবে n-1 তাহলে একটা যখন বাদ গেল তাহলে আমার জিনিস থাকলো n- তাহলে পরবর্তী আরেকটা ঘর আছে মানে দ্বিতীয় ঘরটা তাহলে কিভাবে সাজাতে পারবো n-2 উপায় তাহলে প্রথম ঘরটা সাজালাম আমরা n সংখ্যক উপায় দ্বিতীয় ঘরটা সাজাবো n-1 সংখ্যক উপায় n-1 সংখ্যক উপায় তাহলে এইভাবে এখান থেকে তাহলে এটা সাজানো শেষ এটাও এখানে বসে আছে এবার এখানেও চলে এসলো তাহলে আরেকটা কমে গেল তাহলে আমার থাকলো আরেকটা জিনিস হাতে একটা কমে গেল n-2 সংখ্যক বস্তু থাকবে মানে আমাদের এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি 1 বাদ দেই একটা বস্তু বা জিনিস তাহলে থাকবে কত n-2 এখন n-2 তাহলে তৃতীয় ঘরে আমরা বসাবো n-2 তৃতীয় ঘরে এই যে বস্তু হচ্ছে জিনিস হচ্ছে আমাদের n-2 তাহলে n-2 সংখ্যক উপায়ে সাজানো যাবে
তাহলে প্রথম শূন্যস্থান পূরণের ক্ষেত্রে np1, প্রথম শুধু শূন্যস্থান আমরা লিখি np1 সমান n। তাহলে np2 কত হবে? দ্বিতীয় শূন্যস্থান পূরণ, মানে দ্বিতীয় বলতে 1 থেকে শুরু করে এই 2 পর্যন্ত প্রথম 2টা ঘর। তাহলে আমরা এটাই হবে আমার np2। তাহলে প্রথম 2টা ঘর আমরা কিভাবে সাজাবো? তাহলে প্রথম কাজটা সম্পন্ন করব n উপায়, আর দ্বিতীয় কাজটা সম্পন্ন n-1 উপায়। তাহলে দুইটি কাজ একত্রে যে করতে যাই তাহলে কি হবে? n * n-1, আমরা যেটা আগে দেখছিলাম 2 * 3। তাহলে প্রথম 2টি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে np2, এটা লেখা হচ্ছে np2, তাহলে n * n-1। তাহলে আমরা যে 3টার ক্ষেত্রে আসি, 3টি কাজ একবারে কিভাবে সম্পন্ন করা যায়? তাহলে 3টি কাজ যেভাবে হবে np3, n * n-1, n-2। একটু হলেও কষ্ট লাগবে, একটু তারপরে মনোযোগ দাও, আবারও বলছি একটু মনোযোগ দাও। এভাবে প্রথম 4টি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কি হবে? np4, n-2, n-1, n-2, n-3 এভাবে আসবে। আমরা খেয়াল করি, একটা দেখাইছি যেখানে প্রথম স্থানটা n সংখ্যক উপায়ে, n সংখ্যক বস্তু ছিল, আমি পূরণ করলাম n সংখ্যক উপায়ে। তারপর একটা বস্তু চলে গেল আমার, n-1 থাকলো, তাহলে এই বস্তুর n-1 সংখ্যক উপায়ে সাজাতে পারলাম। আরেকটা চলে গেল, n-2 হলো, তাহলে আমরা পারলাম n-2 সংখ্যক উপায়ে সাজাতে পারলাম। এভাবে n-3 থাকলো, তাহলে n-3 সংখ্যক উপায়ে পরবর্তী। তাহলে খেয়াল করি, তাহলে এইটা হলো আমার np1, তাহলে প্রথম ঘর এভাবে সাজালাম। তাহলে প্রথম 2টা ঘর এভাবে, তাহলে প্রথম 3টে ঘর এইভাবে, 3টে গুণ হবে। তাহলে প্রথম 4টি ঘর এভাবে, তাহলে প্রথম 5টি ঘর এভাবে, এভাবে প্রথম 6টি ঘর কিভাবে আসবে? তাহলে সবগুলো গুণ হবে। ঠিক আছে? খারাপ লাগতেছে খুব? আরেকটু মনোযোগ দাও। অনুরূপ 8 সংখ্যক শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা পাই, কি পাবো? npr, n * n-1, n-2, n-3 n-r-1। আমরা একবার পূর্বের পৃষ্ঠাটা দেখে আসি। একটু খেয়াল করি, যখন এখানে 2, তখন এখানে কি আছে? 1, মানে 1 কম আছে। 2 এর থেকে 1 কম। n ঠিক আছে প্রত্যেকটাতে। এখানে যখন 3, তখন কি হলো? শেষে আছে 2, তার মানে এখান থেকে 1 কম এখানে। ঠিক আছে? যখন এখানে 4, তখন আমরা দেখতেছি এখানে আবার 1 কম। তাহলে প্রত্যেকটা যদি n আছে তাহলে 1 কম করে থাকতেছে। আমরা যাই পরবর্তী ক্লাসে চেষ্টা করি যে শেষে কি হবে? এখানে r আছে, তাহলে n-1 কম। তাহলে কত হবে? r আছে যেহেতু r-1। ওকে? তাহলে আমার এখানে একটু ক্যালকুলেশন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এটাই হলো আমার npr। এটাকে আমরা ছোট করার চেষ্টা করছি, যে npr সমান আমরা পেলাম n * n-1, n-2, n-3, n-1 প্লাস r। আমরা কি করব? এটাকে যদি আমরা 1 বিয়োগ করি, এখান থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কি হবে? n-r, 1 বিয়োগ করলে n-r, আর 1 বিয়োগ করলে n-r-1। এভাবে কমতেছে, যেহেতু কমতেছে আমরা খেয়াল করতেছি 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ কমতে কমতে একসময় 1 পর্যন্ত আসবে। তত 1, 2, 3 থেকে এইভাবে চলে আসবে। আমরা নিলাম কি? 1 বিয়োগ 2 বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা। যেহেতু আমরা উপরে নিলাম, এটা আমরা দিলাম। ঠিক আছে? তাহলে আমরা জানি 1 থেকে শুরু করে এই পর্যন্ত সংখ্যা, কোন n পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। 1 থেকে শুরু করে n-r পর্যন্ত সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল n-r। এই হলো আমার npr। এই হলো npr। npr এর ব্যাখ্যা হলো তাহলে ফ্যাক্টোরিয়াল, উপরে যেহেতু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-r। এটাকে আমি অনেক সময় এভাবেও লেখা হয়ে থাকে
যে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r। ঠিক আছে, আমরা এর উপর আরো কিছু অঙ্ক করার চেষ্টা করছি। npn তাইলে কত হবে? তাহলে n into n minus 1 n minus 2 up to n, তাহলে n মাইনাস মানে আর কি ছিল, আর থাকলে আর প্লাস 1 ছিল, তাহলে n প্লাস 1 হয়ে গেল। থাকলো কি n চলে গেল, কি থাকে 1, শেষে যদি 1 তাহলে তার আগে 2 থাকবে, তার আগে 3 থাকবে, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল n। তার মানে npn মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এটা আমাদের আরেক কেস। তাহলে npn হচ্ছে আবার এটা আমরা জানি, এটা ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n মাইনাস n হবে, যেহেতু ফ্যাক্টোরিয়াল npr হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখানে যদি n হয় তাহলে এই জায়গায় n হবে, তাহলে এটা কত হলো 0 0। তাহলে এই ফ্যাক্টোরিয়াল n এই ফ্যাক্টোরিয়াল n বাদ যায়, 1 ইকুয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, 1 ইকুয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 0। আমরা যদি একটা r গুণ করে নেই তাহলে কি হবে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। তাহলে আমরা নতুন জিনিস জানলাম, ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1। তাহলে এটাই হলো আমার ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তাহলে সবগুলো ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস, অথবা বুঝতে কষ্ট হবে। আমি একটু শেষ ক্লাসে যাই। যে যদি আমি বলি যে পি সংখ্যক যদি একরকম হয়, পি সংখ্যক জিনিস একরকম, কিউ সংখ্যক জিনিস একরকম, আর সংখ্যক জিনিস আর একরকম দেখতে, আর এন সংখ্যক, এন হলো আমাদের মোট, এই মোট থেকে তাহলে আমাদের বিন্যাসটা হবে ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, অর্থাৎ নিচে যেটা একই রকম যেগুলো ছিল সেইগুলো দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেগুলো একই রকম ছিল, পি সংখ্যক ছিল একরকম, কিউ সংখ্যক একরকম, আর সংখ্যক আর একরকম। তাহলে আমাদের ফাইনালি হবে পুনরাবৃত্তি সংক্রান্ত। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে, যেখানে যে কোনো জিনিসের আর সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটতে পারে, আবার আসতে পারে ওই জিনিসটা। সেই ক্ষেত্রে কি হতে পারে, এখানে এন সংখ্যক জিনিস দ্বারা আর সংখ্যক শূন্য স্থান যত প্রকারে পূরণ করা যায় তা হলো নির্ণয় বিন্যাস সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান এন সংখ্যক উপায়ে পূরণ করা যায়, কারণ সবগুলো জিনিস বারবার ব্যবহার করা যায়। সুতরাং তিনটি স্থান একত্রে n ইন্টু n ইন্টু n, n ইন্টু উপায়ে পূরণ। তাহলে যদি আমরা আসি আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। একটু কষ্ট হতে পারে, আমরা পরবর্তীগুলো দেওয়ার চেষ্টা করি। যেমন টেলিফোন ডায়ালে কি থাকে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। তাহলে আমরা ধরে নিলাম যদি কুড়িগ্রাম শহরে টেলিফোন নম্বরগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কতজনকে টেলিফোন সংযোগ দেওয়া যেতে পারে? 5 অঙ্ক বিশিষ্ট হবে, আমার অঙ্ক হচ্ছে 10টা। দেখি, যেহেতু কুড়িগ্রাম শহরের নম্বরগুলি 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম অঙ্কটি শূন্য বাদে শূন্য হবে না। আমরা যেটা দেখি যে 0581 আছে, এটা কিন্তু 0টা হলো আমাদের 05 এটা হলো কোড, অতএব ওই 0 না, আমাদের পরবর্তী যে নাম্বারগুলো সেটাই হলো কুড়িগ্রাম শহরের নাম্বার ধরা হয় না। তাহলে বাকি কয়টা থাকলো 9টা। এই 9টা অঙ্ক আমি কি উপায়ে পূরণ করব? 9টা উপায়, 9টি অঙ্ক দ্বারা পূরণ করা যাবে 9 উপায়। তাহলে প্রথম অঙ্কটি শূন্য বাদে 9টি অঙ্ক দ্বারা পূরণ করা যাবে 9 উপায়, কারণ টেলিফোন নম্বর শূন্য দিয়ে শুরু হয় না। তাহলে দ্বিতীয় স্থানটি 10টি অঙ্ক দ্বারা, প্রথম স্থান পূরণ করলাম, তাহলে 10টি স্থান, তাহলে প্রথম 9টা উপায় পূরণ করলাম, 9টা থাকলো। তারপর 10টি অঙ্ক দ্বারা 10টা উপায়, দ্বিতীয় স্থান গেল। তারপর তৃতীয় স্থান হবে 10 উপায়, ঠিক আছে। চতুর্থ স্থান হবে 10 উপায়, পঞ্চম স্থান হবে 10 উপায়। তাহলে আমরা কয়টা পেলাম? তাহলে 9
আর কয়টা 10 পেলাম? 3টে 10, 4টে 10, তাহলে একটা 10, এখানে 3টে 10, তাহলে 9, অতএব নিম্নে টেলিফোন সংযোগ সংখ্যা, তাহলে 9 × 10⁴, তাহলে এতজনকে আমরা টেলিফোন দিতে পারবো, মানে কুড়িগ্রাম শহরে এই 90,000 লোককে আমরা টেলিফোন সংযোগ দিতে পারবো। চক্রবিন্যাস একটু দেখানোর চেষ্টা করছি, যে একটা জিনিস আমরা যদি গোলাকার হিসেবে থাকি, গোলাকার যদি বিন্যাস করা হয় তাহলে কি হবে? একটি জিনিসকে স্থির রাখতে হবে, তাহলে এখানে সবগুলি নিয়ে বিন্যাস সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল n - 1, অর্থাৎ -1 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি, এখানে উদাহরণটা এখানে আছে, তাহলে কয়টা আছে? 4টি, 1 2 3 4, তাহলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 4 - 1, ফ্যাক্টোরিয়াল 4 - 1 কত হয়? 6। এখানে অন্য উপায় দেখালো, তাহলে ফ্যাক্টোরিয়াল 4/4, যেহেতু 4টে ছিল, ফ্যাক্টোরিয়াল 4/4 অর্থাৎ এটা। এখন যদি বাম আবর্তে বা ডান আবর্তে একই হয়, মানে ডান পাশে বাম পাশে একই রকম ধরা হয়, এখানে খেয়াল করি কি দেখা যাচ্ছে? এই পাশে যেটা হচ্ছে, এই পাশ দিয়ে আমরা একই রকম জিনিস পাচ্ছি, তাহলে এখানে শুধু একটা নিলেই হচ্ছে, তাহলে এই দুইটা মিলে কি হবে? একটা। তারপর আরেকটু খেয়াল করি, এইটা এবং এইটা একই রকম দেখা যাচ্ছে, তাহলে এই দুইটা মিলে হলো একটা, তাহলে এই দুইটা মিলে একটা, দুইটা হয়ে গেল। এখন দেখা যায় এটা যেভাবে আবর্তন করা আছে এই পাশ দিয়ে একই রকম, তাহলে এই দুইটা মিলে একটা, তাহলে কয়টা হলো? 3টা। এখানে পেলাম 6টা, আর এখানে পাচ্ছি আমরা 3টা। খেয়াল করি, এই জন্য আমাদের শুধু একটাই নাম আছে, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম না। তারপর এটা নিলাম, এটা নিলাম, তারপর এটা নিলাম, এটা নিলাম, তাহলে কয়টা হবে? 3টা হবে। তাহলে এখানে সূত্রটা হচ্ছে, যেমন সূত্র হচ্ছে n-1/2 আছে, এখানে সূত্র অন্যভাবে দিলেও এইভাবে সূত্র হবে, এভাবে করা যাবে। ঠিক আছে, সূত্রগুলো যেভাবে আলোচনা করা হলো, তাহলে এখানে আবার ওই বিন্যাসটা দেখানো হয়েছিল, আমরা যেটা NPR, তাহলে P হলে আমাদের P সংখ্যক একরকম থাকবে, Q সংখ্যক একরকম থাকবে, R সংখ্যক একরকম থাকবে, আর N হচ্ছে মোট, মোট জিনিস থাকবে, এই মোট জিনিস থাকে, এই মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে আমাদের মোট বিন্যাস হবে এটা। তাহলে দেখি দুই একটা অঙ্ক আছে, NP3 মান কত হবে? তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r, n-3, তাহলে ফ্যাক্টোরিয়াল n কে আমরা কিভাবে লিখতে পারি? n into n-1, n-2, n-3 এভাবে লেখা যায়। তাহলে n-3 বাদ গেল, ফ্যাক্টোরিয়াল n-3 বাদ যাবে, তাহলে কি থাকবে? n into n-1, n-2 থাকলো। তাহলে তোমাদের বাড়ির যে কাজ থাকবে, 6p3 এর মান কত? তারপর np4 = 6 into nv3 যদি হয়, তাহলে n এর মান কত? তাহলে আমরা এটা সূত্র করে নেব, np4 = 6 into np3, তাহলে np4 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-4, 6 into n-3, তাহলে এই দুইটি যদি একই রকম তাহলে বাদ দেওয়া যায়, তাহলে দিলাম বাদ, তাহলে কিটা? তাহলে এখান থেকে ছোট কোনটা বড় কোনটা? n-4 আছে, n-3 আছে, তাহলে এর থেকে বেশি বাদ গেছে, মানে কম বাদ গেছে, তাহলে এখানে বেশি থাকবে, এটা হচ্ছে বড়, তাহলে বড় সংখ্যাটাকে আমরা শুধু ভাঙাতে পারবো, অর্থাৎ np3 ফ্যাক্টর যদি থাকে, তাহলে np3 বের করে এর থেকে 1 বিয়োগ করলে কি হবে? তাহলে np3 into n, n-3 into n-4, ফ্যাক্টোরিয়াল n-4, তাহলে পরের সংখ্যার উপর আমরা ফ্যাক্টরিয়াল দেব, যেমন
ফ্যাক্টরিয়াল n মাইনাস ফ্যাক্টরিয়াল n টা বের হয়ে আসবে আর ফ্যাক্টরিয়াল কার উপর আসবে? এই n এর থেকে 1 বিয়োগ। তাহলে এটা আমরা লিখলাম, বের করে নিলাম, ফ্যাক্টরিয়াল থেকে বের করে নিলাম। তাহলে বিয়োগটা কার হবে? এর থেকে 1 বিয়োগ। মানে n মাইনাস 3 আমার হচ্ছে n মাইনাস 3 মাইনাস 1। 1 বিয়োগ করতে হবে। এই 1 বিয়োগ। তাহলে আমরা পাচ্ছি n মাইনাস 4। যাই হোক, লেখাটা n মাইনাস 4, ফ্যাক্টরিয়াল n মাইনাস 4। তাহলে ফ্যাক্টরিয়াল n মাইনাস 4, ফ্যাক্টরিয়াল n মাইনাস 4 বাদ যাবে। তাহলে কি থাকবে? 1। তাহলে 6 ইন্টু 1 বাই n মাইনাস 3 যদি আমরা আর গুণ করে নেই, তাহলে কি হবে? n মাইনাস 3 ইকুয়াল 6, তাহলে n ইকুয়াল 9। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ যেগুলো থাকবে, ঢাকা শব্দটির বর্ণগুলি সবগুলি একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়? আমরা এই অক্ষরগুলো যেগুলো আছে আমরা কতভাবে সাজাতে পারবো? ঢাকা আছে, আমরা এটা সামনে আনতে পারবো, কিন্তু এটা সামনে আনবো নাকি এটা সামনে আনবো? এই জন্য আমাদের খেয়াল করে দুইটা একই রকম আছে। পি সংখ্যক একরকম, মানে যেগুলো একরকম থাকবে, একের অধিক যেগুলো থাকবে সেগুলোই শুধু উল্লেখ করবো আমরা। দেখি, ঢাকা শব্দটিতে মোট 5টি অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? মনোযোগ দিই, কয়েকটা বাড়ির কাছে থাকবে তোমাদের। ঢাকা শব্দটিতে মোট 5টি অক্ষর আছে। এদের মধ্যে 2টি এ আছে। এ আছে কয়টা? 2টা। আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। বাকিগুলো হচ্ছে ভিন্ন। তাহলে সবগুলি অক্ষর নিয়ে মোট বিন্যাস সংখ্যা। তাহলে কি হবে? মোট ফ্যাক্টরিয়াল 5। তাহলে মনে আছে কিনা জানি না, আমরা আরেকবার দেখি এখানে। ফ্যাক্টরিয়াল n, ও লেখাটা তো এইভাবে লেখা হয়নি, আমি এভাবে লিখি। তাহলে ফ্যাক্টরিয়াল n by factorial p into factorial u into r factorial। ঠিক আছে? তাহলে আমাদের লেখাগুলো যদি এইরকম ছিল, এভাবে আমি লিখতে চাচ্ছি না। যাই হোক। তাহলে কি হবে? p সংখ্যক একরকম ছিল, q সংখ্যক একরকম, r সংখ্যক আরেক রকম ছিল। তাহলে আমাদের 2টা এর মধ্যে p সংখ্যক মানে 2 সংখ্যক হচ্ছে a। তাহলে আমার ওটাতে ভাগ হবে। যেটা একই রকম থাকবে সেটা দিয়ে ভাগ হবে। তো ঠিক আছে? আমাদের বাড়ির জন্য কাজ থাকলো ক্যালকুলাস। এখানে 2টা ইউ আছে, 2টা এল আছে, 2টি সি আছে। মানে এই 2 দিয়ে একটা 2, 2 আরেকটা 2, আবার আরেকটা 2। তাহলে 3টা 2 দিয়ে নিচে ভাগ করতে হবে ফ্যাক্টরিয়াল দিয়ে। এটা আমরা ক্যালকুলেটরে চাপবো। ক্যালকুলেটরে চাপার পর যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সার। এইভাবে বুক আছে, বেশ কয়েকটা দেওয়া আছে, তোমরা চেষ্টা করো। এখানে এই অঙ্কগুলি দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায়? 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ। খেয়াল করি, 308 3টি নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা এমনিতে কত পাবো? যদি আমরা সাজাই, আমরা কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 3। যদি সবগুলো ভিন্ন ভিন্ন আছে, ফ্যাক্টরিয়াল 3 মানে 6 উপায় সাজাতে পারবো। কিন্তু যখন শূন্য সামনে থাকবে, শূন্যকে প্রথম স্থানে রেখে বাকি 2টি অঙ্ক নিয়ে সাজানো যায় এত উপায়। কেন? যদি আমরা শূন্য সামনে নেই তাহলে সেটা 3 অঙ্ক থাকে না, 2 অঙ্ক থাকে। তাহলে এইরকম অঙ্ক কয়টা পাবো? 2টা পাবো। তাহলে এটা হবে আমার 2 অঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে আমার 3 অঙ্ক বিশিষ্ট। সর্বমোট আমাদের 3 অঙ্ক। তাহলে এটা হচ্ছে এইরকম। এটা তাহলে 6 এর মধ্যে, এটাও এর মধ্যে চলে আসছে। তো বিধায় এই সংখ্যা যদি 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা থেকে এটা বাদ যাবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হলো 6 মাইনাস 2। এই 6 এই 2 ইকুয়াল 4। ঠিক আছে? আবারও বলতে, যদি তোমাদের আজকের ক্লাস সহ আমার পূর্বের ক্লাস গুলোতে সমস্যা থাকে তাহলে অধ্যায়ের নাম সহ প্রশ্ন নাম্বার অথবা প্রশ্ন সহ আমার দেয়া ইমেইলে অথবা ইমো নাম্বারে পাঠাবে। পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আর হ্যাঁ, চলমান এই করোনা মহামারীতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।